হ্যালো, শুনতে পাচ্ছিস? তো দেখ, তারপরে মুখোমুখি সাবজেক্ট, ঠিক আছে? যারা ডিপ্লোমা করে এসছিস, ল্যাটেরাল যারা, তারা যখন পরে দেখবি বিটেকে অ্যাডমিশন নেওয়ার পরে তারাও দেখবি। যারা এখন ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠেছিস তাদের জন্য একই কথা, সেম জিনিস, ঠিক আছে? সাবজেক্টের নাম কি? ইডিসি, ইলেকট্রনিক্স ডিভাইস অ্যান্ড সার্কিটস। ওকে, ইলেকট্রনিক্স ডিভাইস অ্যান্ড সার্কিট, বা এটাকে অ্যানালগ ইলেকট্রনিক্স ওয়ানও বলতে পারিস, ঠিক আছে? তো নর্মালি আমরা যেটা দেখব এই ইউনিটের মধ্যে, মানে এই সাবজেক্টের মধ্যে, সেগুলো কি কি দেখবো যেগুলো দেখবো সেগুলো হচ্ছে, 1 নাম্বার, সিলেবাস আমি একটু খুলি। ফার্স্ট চ্যাপ্টারে মানে ফার্স্ট ইউনিটে অ্যাকচুয়ালি আমাদের ওই সেমিকন্ডাক্টর সম্পর্কে বেসিক কিছু মানে আছে, ঠিক আছে? সেমিকন্ডাক্টর কীরকম, ডাইরেক্ট ইনডাইরেক্ট সেমিকন্ডাক্টর, ব্যান্ড গ্যাপ, সলিডস, বন্ডিং ফোর্সেস, হ্যাঁ, মেটাল সেমিকন্ডাক্টর, ইনসুলেটর, পারমিটেটর, ইন্টেনসিভ সেন্সিভ, এইগুলোই আমাদের ফার্স্ট ইউনিটে আছে। আচ্ছা, এবার নর্মালি আমরা মোটামুটি এখান থেকে সবই কভার করবো, অসুবিধা কিছু নেই। 3 নাম্বার 4 নাম্বার ইউনিট বেশি বড় কিছু নয়, ঠিক আছে? 1 নাম্বারটা একটু বেশি বড়, 2 নাম্বারও সেরকম কিছু নেই। বোঝার জিনিস বেশি, লেখার জিনিস সেখানে খুবই কম, ঠিক আছে? আমরা শুরু করি। ওকে, bonding forces energy bands in solids. Okay, bonding forces and energy bands in solids। তাহলে নর্মালি কি কি টাইপের বন্ডিং হয় আমরা জানি। একটা হচ্ছে আয়নিক বন্ড, একটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড, একটা হচ্ছে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। ওকে, একটা হচ্ছে মেটালিক বন্ড, হাইড্রোজেন বন্ড। ওকে, এবার নর্মালি আমাদের এখানে কোভ্যালেন্ট বন্ডের বেশি দরকার, ঠিক আছে? এটা নিয়ে আমরা বেশি ইন্টারেস্টেড থাকবো, কোভ্যালেন্ট বন্ড নিয়ে। আয়নিক বন্ডের যদি একটা এক্সাম্পল আমরা দেখি NaCl, তাহলে কি Na প্লাস প্লাস Cl মাইনাস, তার মানে কি আমাদের সোডিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 11, মানে 2, 8, 1, তাই তো? 1s2, 2s2, 2p6, 2 2 4 6 10, ps1 একটা আছে। এস এর ম্যাক্সিমাম ইলেকট্রন নাম্বারের লিমিট কত? 2, এখানে একটা আছে, মানে এটা হাফ সেভেল বা হাফ ফুলফিল হয়ে আছে। ক্লোরিনের কত? আচ্ছা, ওটা গেল। ক্লোরিনের কত? ক্লোরিনের হচ্ছে আমাদের 18, তাই তো? ক্লোরিনের হচ্ছে আমাদের 18। 18 মানে কি 1s2, 2s2, 2p6, 3s2, কত হলে 2 2 4 6 10 2 12, pp6, 4s, 2 2 4 6 10 2 12, 6 18, এখানে আর যাবে না।
18, তাই তো? আরো না, তাহলে হচ্ছে আরগন আমাদের এটা 3p5 হবে, 17। ক্লোরিন হচ্ছে 17। এবার আমরা কি দেখবো, Na প্লাস। Na প্লাস মানে কি? প্লাস মানে আমরা কি জানি, একটা ইলেকট্রনও লেফট করে গেছে। এর যে ভ্যালেন্স সেল আছে, এটা যদি নিউক্লিয়াস করি, 2, এটা 3টে, এটা হচ্ছে একটা, এখানে একটা ভ্যালেন্স ইলেকট্রন আছে, ঠিক আছে, এটা ভি ভ্যালেন্স ইলেকট্রন। Na প্লাস মানে কি, এই ভ্যালেন্স ইলেকট্রনটা ছেড়ে গেছে। ছেড়ে গেছে মানে কি, তাহলে লাস্ট অরবিটে তখন 8টা ইলেকট্রন আছে, তার লাস্ট অরবিটে তখন 8টা ইলেকট্রন আছে। 4টা ইলেকট্রন আছে মানে অক্টেট ফুলফিল করে ফেললো। ওকে, আচ্ছা, এই 2p6 ফুলফিল অরবিট, 3s1টা ছেড়ে দিল, 1এর যে ইলেকট্রনটা ছিল। ক্লোরিন 18 মানে কি, 2p5। এবার যদি আমি এখানে একটা ইলেকট্রন দিই, এখানে যেমন ইলেকট্রন ছেড়ে ও স্টেবল হয়ে গেল, অক্টেট ফুলফিল করে ফেললো, ঠিক আছে, অক্টেট ফুলফিল করে ফেললো। এই সেকেন্ড মানে আমাদের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 2 এর এস আর পিতে টোটাল 8টা ইলেকট্রন হয়ে গেল, অক্টেট ফুলফিল করে ফেললো। কিন্তু এখানে তো আর 5টা ইলেকট্রন ছাড়তে পারবে না, 5টা ইলেকট্রন তো আর ছাড়তে পারবে না ক্লোরিন। তাহলে 5টা ইলেকট্রন ছাড়ার জায়গায় আমি যদি ওকে একটা ইলেকট্রন দিয়ে দিই, হ্যাঁ কি বলা, 5টা ইলেকট্রন ছাড়ার জায়গায় আমি যদি ওকে একটা ইলেকট্রন দিয়ে দিই, তাহলে কি হবে, 3p6 1s2 2s2 2p6 3s2 3p6। ওকে, তাহলে ওর অক্টেট ফুলফিল হয়ে গেল, 2 আর 6 8, ঠিক আছে। কখন, যখন একটা ইলেকট্রন নিজের লাস্ট অরবিটে টেনে নিল, অ্যাট্রাক্ট করে নিল। তাহলে Na থেকে একটা ইলেকট্রন ছেড়ে ও অক্টেট ফুলফিল করলো, Ca একটা ইলেকট্রন নিয়ে অক্টেট ফুলফিল করলো, নিয়ে ও কি করলো, Na যে ইলেকট্রনটা ছাড়লো, ওকে, আর এ একটা ইলেকট্রন নিয়ে Cl মাইনাস হয়ে গেল। তাহলে এ একটা ইলেকট্রন নিয়ে ছেড়ে Na প্লাস হয়ে গেল, একটা আয়ন তৈরি হলো, আর এখানে ক্লোরিন ক্লোরাইড আয়ন তৈরি হলো, এখানে সোডিয়াম আয়ন তৈরি হলো, ক্লোরাইড আয়ন তৈরি হলো। এই দুটো হচ্ছে আয়ন, এই আয়নের জন্য ইলেকট্রন এক্সচেঞ্জের যে বন্ড তৈরি হচ্ছে সেটা হচ্ছে আয়নিক বন্ড। তাহলে NaCl। ওকে, এটা যদি আমি ছবি দেখি NaCl এর, তাহলে কিরকম হবে, NaCl এর যদি আমি ছবি দেখি কিরকম হবে, আমি ধরে নিচ্ছি এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, ঠিক আছে, এরকম। আবার এর সঙ্গে ছোট একটা, এখানে একটা বড়, এখানে একটা ছোট, এখানে একটা বড়, এখানে একটা বড়, আবার এখানে একটা ছোট, এখানে একটা বড়, আবার এখানে একটা বড়, আবার এখানে একটা ছোট, এখানে একটা বড়, আবার একটা ছোট, আবার একটা বড়, আবার একটা বড়, ছোট ছোট বড় ছোট, তাই না? তাহলে কি, এইগুলো হচ্ছে আমার সোডিয়াম আয়ন। কেন আমি এটাকে ছোট দিয়ে দেখেছি, সোডিয়ামের অ্যাটমিক নাম্বার কম, মানে এর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কম। আমরা কি জানি, এন এর ভ্যালু যত বাড়ে তত তার সাইজটা বাড়ে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যত বাড়ে সাইজ বাড়ে। Cl সেখানে 3, তো সাইজটা একটু বেশি। ওকে, এই গেল হচ্ছে আমাদের অ্যালকালি হ্যালাইডের NaCl আয়নিক বন্ড তৈরি করলো। এরকম করে আমি যদি ধরি আমাদের আয়নিক বন্ডে তো শেষ হয়ে গেল। NaCl কিন্তু একটা গুড ইনসুলেটর, কারণ এর মধ্যে কোনো লুজলি বাউন্ড ইলেকট্রন নেই। ওকে, লিখি, there is no loosely bound electrons, so it is a good insulator. ওকে, আচ্ছা, আমরা জানি এখানে যে ফোর্সটা ইউজ করা হয়েছে NaCl এর মধ্যে সেটা কি, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। A force is used to create the bond of NaCl is
ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। ওকে, বাকি তো কি করে মানে এটা বন্ড তৈরি করছে আমি দেখালাম। আচ্ছা, এরকম করে আমাদের গেল। আচ্ছা, আরেকটা জিনিস, মেটাল অ্যাটমে ইলেকট্রন সেল যেগুলো সেটা পার্শিয়ালি ফিল থাকে, মানে আমি বলতে চাইছি ভ্যালেন্সিয়াল ইলেকট্রন 4টে। ওকে, যদি লেস দ্যান 4 হয় সেটা হচ্ছে মেটাল হয়, গ্রেটার দ্যান 4 হলে সেটা ইনসুলেটর হয়, আর ইকুয়াল টু 4 হলে সেটা সেমিকন্ডাক্টর হয়। ওকে, হাফ ফিল্ড মানে ইকুয়াল টু 4 মানে কি হাফ ফিল্ড, লাস্ট পক্ষে 8টা দিয়ে অক্টেট ফুল ফিল হয়, আর যদি 4টে থাকে তো হাফ ফিল্ড হয়েছে। তো এইগুলো হচ্ছে মোটামুটি গেল। এবার আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। তো কোভ্যালেন্ট বন্ডের একটা এক্সাম্পল যদি আমি ধরি, কোভ্যালেন্ট বন্ডের আমি সরি নিচে না, কোভ্যালেন্ট বন্ডের যদি একটা এক্সাম্পল ধরি তাহলে কি ধরবো, আমি ধরছি যে পোলার কোভ্যালেন্ট বন্ড আমি এখানে আপাতত ধরছি না, আমি কি ধরবো, HCl ধরি। পোলারটা আমি ধরছি না কারণ এর যে টাইপের মোমেন্ট সেগুলো আবার দেখাতে হবে, তো অত কিছু দরকার নেই। HCl, ওকে, HCl যদি আমি দেখি তাহলে কি হবে, কোভ্যালেন্ট বন্ড মানে কি, দুটো যে বন্ড, হাইড্রোজেনের লাস্ট ছিল ইলেকট্রন কত, একটু 1s1, আর ক্লোরিনের কত এরকম ছিল 3s2 3p5, তাই তো, যেরকম আমরা উপরে দেখলাম। সেম জিনিস এ যদি একে ইলেকট্রনটা দিয়ে দেয়, ঠিক আছে, তাহলে এ ফুলফিল হয়ে যাবে। এ যদি একে ইলেকট্রনটা দিয়ে দেয় তাহলে ফুলফিল হয়ে যাবে, কিন্তু কীরকম, একটা বন্ডিং করে, দুদিকে একটা বন্ড মানে হচ্ছে দুটো ইলেকট্রন দুদিকে থাকবে, এদিকে এইচ, এদিকে এইচ, এদিকে সিএল, এদিকে এইচ প্লাস, এদিকে সিএল মাইনাস, কারণ এর যে ডাইপোল মোমেন্ট হবে সেটা ডেল্টা প্লাস হবে, এর ডাইপোল মোমেন্ট যেটা হবে সেটা ডেল্টা মাইনাস হবে, এগুলো তোরা অলরেডি পড়েছিস। তার মানে যদি আমি এটা দেখি, এটা এইচ, ওটাও মানে এইচ এ নিউক্লিয়াস, ওকে, এর বাইরে একটা অরবিট, সেখানে একটা ইলেকট্রন, ঠিক আছে, এর সঙ্গে এটা আমি জুড়ে দিলাম ক্লোরিনের, বাইরের পক্ষে কটা ইলেকট্রন, একটা, দুটো, 4টে, 5টা, 6টা, আর একটা এক্সট্রা নিয়ে নিল, ঠিক আছে, মানে 5 2 7, 7টা ছিল, 1 2 3 4 5 6, এখানে 7 ছিল, আর এখানে একটা, তাহলে কি একটা ইলেকট্রন পেয়ার আমাদের ডোমেন করেছে আমাদের হাইড্রোজেন, আর একটা ইলেকট্রন আমাদের ডোমেন করেছে কি ক্লোরিন, একটা বন্ড তৈরি করছে, ঠিক আছে, একটা বন্ড তৈরি করছে যেখানে হাইড্রোজেন একটা ইলেকট্রন ডোনেট করেছে, ক্লোরিন একটা ইলেকট্রন ডোনেট করেছে, নিয়ে দুজনে কনজুগেট করে, যেহেতু এটা মোর ইলেকট্রোনেগেটিভ আয়ন, তার মোর ইলেকট্রোনেগেটিভ আয়ন, সেই জন্য এখানে ডেল্টা মাইনাস হয়েছে, মানে এর যে ডাইপোল মোমেন্ট সেটা নেগেটিভ হয়েছে, আর এটা যদি মোর ইলেকট্রো পজিটিভ ক্লোরিনের তুলনায় কম্পারেটিভলি, সেই জন্য এটা ডেল্টা পজিটিভ হয়েছে, আর এটা ডেল্টা নেগেটিভ হয়েছে। এরকম যদি আমি ওয়াটারের ক্ষেত্রে দেখি তাহলে কি দেখবো, অক্সিজেন কত, মানে একটা যদি আমি ধরি একটা অ্যাটম, এটা একটা মলিকিউল, 8 1s2 2s2 2 4
2p6, তাই তো? না 2p 4 2p 6 2p4, ঠিক আছে। আর হাইড্রোজেনটা যেরকম দেখলাম 1s1, ঠিক। তাহলে H2O মানে এখানে দুটো আছে, 1s1 দুটো থাকবে, ঠিক আছে। আর অক্সিজেনেরটা আগে আঁকি, এটা ধরে নিচ্ছি অক্সিজেনের নিউক্লিয়াস, একটা দুটো, এখানে অক্সিজেনের দুটো আছে 1s2, 2s2 দুটো আছে, 2p4 কতগুলো আছে, 4টে আছে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে হাইড্রোজেন নিউক্লিয়াস, আমি ধরে নিচ্ছি এর সঙ্গে একটা বন্ড করেছে আর একটা অ্যাটম দিয়ে, এখানে হাইড্রোজেন একটা দিয়েছে, অক্সিজেন একটা দিয়েছে, এখানেও একটা বন্ড করেছে হাইড্রোজেন, আচ্ছা এটা ভুল হলো, এখানেও হাইড্রোজেন একটা ইলেকট্রন দিয়েছে আর অক্সিজেন একটা ইলেকট্রন দিয়েছে। তাহলে দুটো ইলেকট্রন অক্সিজেনের লাস্ট সেট দেখে দুটো ইলেকট্রন চলে গেল, ঠিক আছে। তাহলে আরও দুটো ইলেকট্রন পড়ে রইল, টোটাল কথা ছিল একটা দুটো তিনটে চারটে ইলেকট্রনের মধ্যে দুটো ইলেকট্রন চলে গেল, যেগুলো দাগ দিলাম, তাহলে আর দুটো ইলেকট্রন পড়ে রইল, এখানে একটা এখানে একটা। তাহলে কি অক্সিজেনের মাথায় একটা লোন পেয়ার চলে এলো, দুটো ইলেকট্রন মানে একটা বন্ড তৈরি হচ্ছে, একটা লোন পেয়ার চলে এলো অক্সিজেনের, তাই তো। অ্যাকচুয়ালি এইটা হচ্ছে অক্সিজেনের বন্ড হয়, যদি আমি লুইস পার ডায়াগ্রাম দিয়ে দেখি, লুইস পার স্ট্রাকচার দিয়ে দেখি, তাই তো। অ্যাকচুয়ালি এইটা কোভ্যালেন্ট বন্ড হয় না, এটা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড হয়, যাই হোক, তাই আমি এখানে কোভ্যালেন্ট বন্ডই ধরছি। এই হচ্ছে আমাদের কোভ্যালেন্ট বন্ডের এক্সাম্পল। এছাড়াও আরও যেগুলো নর্মাল অ্যাটম, Cl2, হ্যাঁ দুটো Cl মাইনাস দিয়ে হয়েছে, মানে Cl দিয়ে হয়েছে, অক্সিজেন 2 দুটো অক্সিজেন দিয়েছে, আমি ওটা ডিফারেন্ট কম্পাউন্ড দিয়ে দেখালাম, নাইট্রোজেন দিয়ে হয়েছে, ওকে। এই Cl2 দেখালাম ওপরে। এই হচ্ছে জিনিস। আচ্ছা, কোভ্যালেন্ট বন্ডের গল্প চলে গেল। হ্যালো, কোভ্যালেন্ট বন্ডে আমরা কি দেখলাম, দুটো অ্যাটমই ইলেকট্রন ডোনেট করছে, ঠিক আছে, দুটো অ্যাটমই ইলেকট্রনকে ডোনেট করছে। কিন্তু কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ডে কি করব দেখবো, মানে দুটো অ্যাটমের মধ্যে একটা অ্যাটম আর একটা অ্যাটমকে কোঅর্ডিনেট করছে, এখানে দুটো অ্যাটমই ইলেকট্রন ডোনেট করছে, নিয়ে একটা বন্ড তৈরি করে শেয়ার করছে, ঠিক আছে। কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ডে আমি দেখবো একটা অ্যাটমই দুটো ইলেকট্রন শেয়ার করছে, নিয়ে দুজনের মধ্যে ভাগ করছে, মানে এখানে হচ্ছে 2 অ্যাটম শেয়ার ইলেকট্রন, হ্যাঁ, ক্রিয়েট আ বন্ড। এখানে আমরা দেখব 1 অ্যাটম শেয়ার ইলেকট্রন অ্যান্ড ক্রিয়েট বন্ড বাই 2 অ্যাটম। এখানে একটা অ্যাটমই শেয়ার করছে ইলেকট্রন, দুজন বন্ড তৈরি করছে, এখানে দুজনই ইলেকট্রন শেয়ার করছে, দুজন বন্ড তৈরি করছে, ওকে। আচ্ছা, এগুলো গেল। এবার যদি আমরা মেটালিক বন্ড দেখি, মেটালিক বন্ডের এক্সাম্পল অনেক আছে। মেটালিক বন্ড যদি আমি ধরি, মানে দুটো মেটালের মধ্যে বন্ড, সোজা কথা দুটো মেটালের মধ্যে বন্ড, ওকে। সেখানে ব্রাউনিয়ান ফোর্সের মেটাল অ্যালয় তৈরি থাকে, যেমন এখানে ওরকমভাবে কিছু দেখানো নেই, হচ্ছে দুটো মেটালের বন্ড যদি আমি ধরি, এখানে 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 সোডিয়াম যখন আছে, সোডিয়ামের বাইরের পক্ষে একটা করে ইলেকট্রন, আমি এর যে ফ্রি ইলেকট্রনটা এখানে ঘুরবে, আর কিছুই নয়। হাইড্রোজেন বন্ডে দু রকম হয়, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং আর ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং, ওগুলো নিয়ে আমরা ইন্টারেস্টেড নই, ঠিক আছে। এই হচ্ছে আমাদের বন্ডিংটা গেল, বেসিক বন্ডিং। আচ্ছা, এবার আমরা যেটা দেখব যে 3 রকমের যে সলিড হয়, আমরা যেটা জানি 3 রকমের সলিড কি কি হয়,
আমরা নর্মালি মেটাল পড়েছি, আমি এখানে সেমিকন্ডাক্টরের কথা বললাম, লাস্টে যদি 4টে থাকে। এক সেকেন্ড। তাহলে কি কি দেখলাম? একটা দেখলাম, আমরা দেখবো টাইপস অফ সলিডস এর মধ্যে একটা হচ্ছে মেটাল, একটা হচ্ছে সেমিকন্ডাক্টর, আর আরেকটা কি দেখবো? ইনসুলেটর। আমি বললাম যে যদি ভ্যালেন্স ইলেকট্রন 4টে হয় তাহলে সেটা সেমিকন্ডাক্টর হয়, ঠিক আছে। যদি 4টে থেকে বেশি হয় ইনসুলেটর, 4টে থেকে কম হলে মেটাল। 4টের থেকে বেশি হলে নর্মালি সে কি করে, ইলেকট্রন ধরার চেষ্টা করে, আর 4টে থেকে কম হলে সে ইলেকট্রন ছেড়ে দেওয়ার টেন্ডেন্সি দেখায়। ওকে, এবার মেটাল আমি ধরতে পারি হচ্ছে অ্যালুমিনিয়াম, আয়রন, সেমিকন্ডাক্টর সিলিকন নেবো, জার্মেনিয়াম নেবো, এগুলো নিয়ে আমাদের কাজ চলবে পুরো ইডিসিতে। কিন্তু অনেক কিছু আছে। ইনসুলেটারের এক্সাম্পল কি হয়? পিভিসি হয় ইনসুলেটার। এবার যদি আমি এদের ব্যান্ড মানে এ আঁকি, কি বলে জানো? ব্যান্ড স্ট্রাকচারগুলো, তাহলে একটা জিনিস, মেটালে তো আমরা জানি মেটালে একটা কন্ডাক্টর হিসাবে কাজ করে, এখানে কারেন্ট ফ্লো করে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। সেমিকন্ডাক্টরে কারেন্ট ফ্লো করে তার বাইরে থেকে যখন আমি কোনো এক্সটার্নালি ফোর্স অ্যাপ্লাই করছি। আবারও বলছি, সেমিকন্ডাক্টরে কারেন্ট ফ্লো করে কখন? যখন বাইরে থেকে আমি কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করছি। সেই ফোর্সটা আইদার ম্যাগনেটিক ফিল্ড হতে পারে, ইলেকট্রিক ফিল্ড হতে পারে, ম্যাগনেটিক রেডিয়েশন হতে পারে, কোনো মেকানিক্যাল ফোর্স হতে পারে, ওকে, অপটিক্যাল রেডিয়েশন হতে পারে, অনেক কিছু হতে পারে। ইনসুলেটারে কোনো অবস্থাতেই কারেন্ট ফ্লো করে না। অনেক বেশি ভোল্টেজ যদি আমি দিয়ে দিই, অনেক বেশি ইলেকট্রন মানে ইলেকট্রিক ভোল্টেজ বা কারেন্ট অ্যাপ্লাই করি ওদের অ্যাক্রসে, মানে একটা ইনসুলেটারের অ্যাক্রসে, তাহলে যে কারেন্টটা ফ্লো হয় দ্যাটস এ লিকেজ কারেন্ট। লিকেজ কারেন্ট ফ্লো হয়ে আছে ম্যাগনেটিক ক্যারিয়ারের জন্য। আমি আপাতত বলছি, বাট আমরা পরে আরো ডিসকাস করবো দ্যাট লিকেজ কারেন্ট কি জিনিস, কি আছে, ঠিক আছে। আচ্ছা, কোনো মানে এবার আমি বলি, সেমিকন্ডাক্টর যেটা আছে, যে কোনো আমাদের মেটাল নিয়ে অত কিছু নেই, সেমিকন্ডাক্টর নিয়ে আমাদের সব কিছু ঠিক। বা তার আগে আমরা কিছু জিনিস দেখব। এগুলো লিখে নে, হাই অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড। ওকে, আপাতত আমরা এখানে ইলেকট্রিক ফিল্ড নিয়ে কনসার্ন, তো ইলেকট্রিক ফিল্ড নিয়ে কথা বলছি। আরও কী কী হতে পারে? ম্যাগনেটিক ফিল্ড, অপটিক্যাল রেডিয়েশন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা দরকার নেই এখানে। মেটালে আমরা এরকম কোনো কিছু দেখবো না, মেটালে নর্মাল কারেন্ট ফ্লো করে। ডিউ টু দ্য পোটেনশিয়াল ডিফারেন্স, current flow due to the potential difference between two terminal of a conductor. আমাকে একটা জিনিস বল, সেটা হচ্ছে
যে এখানে ধর একটা কন্ডাক্টর আছে, এখানে অ্যাপ্লাই ভোল্টেজ হচ্ছে V1, এখানে অ্যাপ্লাই ভোল্টেজ হচ্ছে V2, কোনো অসুবিধা নেই। এখানে ধর 5 ভোল্ট আমি দিয়েছি, এখানে আমি 5 ভোল্ট দিয়েছি, দুটোতেই 5 ভোল্ট পড়ে আছে। এর মধ্যে দেখি কোনো কারেন্ট ফ্লো হবে? হবে না। দুটো পয়েন্টের মধ্যে যখন পোটেনশিয়াল ডিফারেন্স হয়, সেই ডিফারেন্সটাকে ইকুয়াল করবার জন্য কারেন্ট ফ্লো করে বা ফ্লো অফ চার্জ হয়। কারেন্ট ফ্লো মানে হচ্ছে ফ্লো অফ ইলেকট্রন, যা ফ্লো অফ চার্জ। ওকে, সেই দুটো পোটেনশিয়ালকে ইকুয়াল করার জন্য তখন কারেন্টটা ফ্লো হতে শুরু করে একটা টার্মিনাল থেকে আরেকটা টার্মিনালে। কখন? যখন দুটোর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়। এদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত? 0, মানে কি V1 ইকুয়ালস টু V2। ওকে, এবার যদি আমি এটাকে সাপোজ 3 ভোল্ট দিয়েছি, তাহলে এদিকে কম পোটেনশিয়াল আছে, ঠিক আছে। আর পোটেনশিয়াল ইকুয়াল করার জন্য হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে কারেন্ট ফ্লো হবে, তাহলে কত হবে? পোটেনশিয়াল ডিফারেন্স 2 ভোল্ট, ঠিক আছে। পোটেনশিয়াল ডিফারেন্স হবে 2 ভোল্ট। এবার যদি তোকে শুধু বলে কথার কথা এই পয়েন্টে ভোল্টেজ কত, আর 5 লেখা আছে, এই পয়েন্টে তোকে ভোল্টেজ কত, আমরা সবসময় বলে দিই V1, যে এই পয়েন্টটা আছে, এই টার্মিনালটা আছে, এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট। কিন্তু বলাটা অ্যাকচুয়ালি ঠিক নয়। কোনো পয়েন্টে বা কোনো টার্মিনালের ভোল্টেজ বলতে গেলে, ঠিক আছে, আমাদের কারো কোনো টার্মিনালের রেসপেক্টে বলতে হয়। হ্যাঁ, কোনো টার্মিনালের রেসপেক্টে বলতে হয়। যদি এখানে 3 ভোল্ট থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু V1 পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্সে ভোল্টেজ কিন্তু 5 ভোল্ট নয়। কিন্তু আমি রেসপেক্টে বলি, কারো রেসপেক্টে আমাকে সবসময় বলতে, আমি আগেও বলছি, আমি ভোল্টেজ বলছি কিন্তু কারো রেসপেক্টে। আমরা সবসময় ভোল্টেজ মাপি আর্থের রেসপেক্টে, গ্রাউন্ডের রেসপেক্টে, ঠিক আছে, কোনো আদার টার্মিনালের রেসপেক্টে। তা আমি যদি V1 এর মানে ভোল্টেজ বলি V2 এর রেসপেক্টে, তাহলে সেটা 2 ভোল্ট। যদি একমাত্র V2 টার্মিনালটা গ্রাউন্ড করা থাকে, কি বললাম, যদি একমাত্র V2 টার্মিনালটা গ্রাউন্ড করা থাকে, তাহলে আমরা বলতে পারবো V1 টার্মিনালের ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট। কেন কি? সবকিছু ম্যাথামেটিক্যাল প্রুফ আছে, ঠিক আছে, সবকিছু ম্যাথামেটিক্যাল প্রুফ আছে, আমরা সবকিছু দেখবো। 5 ভোল্ট, তাহলে এই হচ্ছে আমাদের গেল হচ্ছে দুটো টার্মিনালের ভোল্টেজকে ইকুয়াল করার জন্য আমার এখান দিয়ে কারেন্ট ফ্লো হবে। ওকে, এই অবধি কোনো প্রবলেম বা কোনো সমস্যা নেই, ঠিক আছে। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এবার আমাদের কিছু ডিসকাশন আছে। ফার্স্ট পয়েন্ট আমরা কি লিখবো, এটা যেহেতু এই মেটেরিয়ালের প্রপার্টিটা কি, মেটাল আর সেমিকন্ডাক্টরের মাঝখানে, এই ইনসুলেটরের মাঝখানে, আর ইট ইজ এ মেটেরিয়াল, ঠিক আছে, that exhibits its property or electrical conductivity between of conductor and insulator। এর যে ইলেকট্রিক্যাল প্রপার্টি বা এর যে কারেন্ট ফ্লো করার ক্ষমতা, সেটা কার কার মধ্যে পড়ে, মেটাল আর ইনসুলেটরের মধ্যে। কিন্তু কখন? যখন আমি এক্সটার্নালি একটা কিছু অ্যাপ্লাই করছি। সেকেন্ড, its conductivity can be adjusted by adding impurity
by adding impurity in semiconductor. ওকে, বাই অ্যাডিং ইম্পিউরিটি, এই যে প্রসেসটা এটাকে আমরা বলবো হচ্ছে ডোপিং করা। মানে ইম্পিউরিটি অ্যাড করাকে আমরা যে প্রসেস সেটাকে বলি হচ্ছে ডোপিং, মানে কোনো কিছু এক্সটার্নালি অ্যাড করা, ইম্পিউরিটি অ্যাড করা পিওরের মধ্যে, ঠিক আছে। তো এইটার উপর ডিপেন্ড করে ইন্টেন্সিভ আর এক্সপেন্সিভ সেমিকন্ডাক্টর হয়, সেটা আমি পরে আসছি। আচ্ছা, সেই ডোপিং এবার কী কী হয় সেটা আমরা দেখব। এক্সটার্নাল ফিল্ডের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে either electric field, either magnetic, optical radiation, ঠিক আছে। thermal radiation, দেখলাম ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে। হিট, ওকে, ভাইব্রেশন, এই টাইপের যে কোনো একটা, আমাদের শুধু এখানে ইলেকট্রিক ফিল্ড নিয়ে আমরা ইন্টারেস্টেড, বাকিগুলো আমরা দেখবো না। WO মানে হচ্ছে উইদাউট এনি এক্সটার্নাল force or field, it acts as a insulator. Okay. নেগেটিভ টেম্পারেচার কোফিসিয়েন্ট, ওকে। আচ্ছা, মেটালের হচ্ছে পজিটিভ টেম্পারেচার কোফিসিয়েন্ট। মেটালের হচ্ছে পজিটিভ টেম্পারেচার কোফিসিয়েন্ট, তার মানে কি রেজিস্ট্যান্স বাড়ছে যখন টেম্পারেচার ইনক্রিজ করছে, ওকে। নেগেটিভ টেম্পারেচার কোফিসিয়েন্টে কি আছে, টেম্পারেচার কমছে রেজিস্ট্যান্স ইনক্রিজ করছে, বা টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কমছে, ওকে। অ্যাট 0 কেলভিন, 0 কেলভিন মানে কত, -273 ডিগ্রি সেন্টিগ্রেড, ওকে। সেমিকন্ডাক্টর কিন্তু ইনসুলেটরের মতো কাজ করে। Semiconductors acts as a insulator. তাহলে আমরা কি দেখলাম, টেম্পারেচার যখন খুব বেড়ে গেছে রেজিস্ট্যান্স, আচ্ছা টেম্পারেচার যখন খুব কমেছে মানে 0 কেলভিনে চলে গেছে, মাইনাস টেম্পারেচারে রিড করছে, তখন রেজিস্ট্যান্স বিশাল হাই, ওর মধ্যে কারেন্ট ফ্লোর কোনো প্রশ্নই নেই। তাহলে যখন টেম্পারেচার বাড়বে, ঠিক আছে, তখন তার মধ্যে রেজিস্ট্যান্স কমবে, রেজিস্ট্যান্স কমলে ওর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কমবে, তার মধ্যে কারেন্ট ফ্লো শুরু হবে, বাধা কম, ঠিক আছে, টার্মিনাল ভোল্টেজের ডিফারেন্স শুরু হবে, কারেন্ট ফ্লো বা ইলেকট্রনের ফ্লো শুরু হবে, চার্জের ফ্লো। আর রুম টেম্পারেচার মোটামুটি 25 ডিগ্রি থেকে যখন হবে, তার যে রেজিস্ট্যান্স, ঠিক আছে, সেই রেজিস্ট্যান্স যতটা কম হবে সেটা কারেন্ট ফ্লোর জন্য এনাফ। সেমিকন্ডাক্টর অ্যাজ কন্ডাক্টর, নামেই আছে সেমি কন্ডাক্টর, মানে কি কন্ডাক্টরে কিছু বিহেভিয়ার থাকবে ওর মধ্যে, সেমি, পুরোপুরি মানে অর্ধ পরিবাহী, পুরোপুরি কন্ডাক্টর পরিবাহী নয়, ঠিক আছে। এবার যদি আমরা এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম দেখি, এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম, এক সেকেন্ড।
তাহলে পোখামিটারের দেখব, একটা ফোন এসেছিল, পোখামিটারের দেখব। তাহলে এখানে হচ্ছে ব্যান্ড এনার্জি, ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে। এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। ওকে, আচ্ছা, এই যে দুটোর মধ্যে আমরা কি দেখছি, এই যে দুটোর মধ্যে কোনো গ্যাপ নেই, এর সঙ্গে এর এইটা আর এর এইটা ওভারল্যাপ করে গেছে, ঠিক আছে, এর এইটা আর এর এইটা মাঝখানে ওভারল্যাপ করে গেছে। তাহলে এই যে গ্যাপটা মানে কন্ডাকশন আর ভ্যালেন্স ব্যান্ডের মাঝখানে যে গ্যাপটা থাকে সেটাকে বলে হচ্ছে ফরবিডেন এনার্জি গ্যাপ। কন্ডাকশন ভ্যালেন্স ব্যান্ড এটা হচ্ছে ফরবিডেন এনার্জি গ্যাপ। ওকে, এদের ক্ষেত্রে যেটা হয় ফরবিডেন এনার্জি গ্যাপ অ্যাপ্রক্সিমেটলি জিরোই হয়। ওকে, খুব কম হয়, মানে এতটাই কম হয় যাতে মোটামুটি সেটা কি বলবো, মানে খুব মানে একদমই কম। ধরে নে, আচ্ছা এটা জিরো দিয়ে ডিনোট করা হয়, অ্যাপ্রক্সিমেটলি 0 ভোল্ট, ঠিক আছে। এবার একটা জিনিস বুঝতে হবে, ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রন আছে, ওকে, কন্ডাকশন ব্যান্ডে এখন ফাঁকা। ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রন আছে, ভ্যালেন্স ব্যান্ড এখন ফুলফিল, কন্ডাকশন ব্যান্ড এখন ফাঁকা। আমি বাইরে থেকে কিছু এক্সাইটেশন দিলাম, সার্চ আমি ধরে নিলাম ইলেকট্রিক ফিল্ড আমি অ্যাপ্লাই করছি। কি বললাম, ভ্যালেন্স ব্যান্ড এখন ভর্তি আছে ইলেকট্রন দিয়ে, কিন্তু কন্ডাকশন ব্যান্ড ফাঁকা। ওকে, এখানে বাইরে থেকে কিছু একটা এক্সাইটেশন দিলাম, সেটা সার্চ ইলেকট্রিক ফিল্ড দিলাম। ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করার সময় যেহেতু এদের মধ্যে ফার্মি এনার্জি লেভেল, এই সরি ফরবিডেন এনার্জি গ্যাপ যেটা, সেটা 0 ভোল্ট, মানে এদের মধ্যে কোনো গ্যাপ নেই। মোস্ট অফ দ্য ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড থেকে জাম্প করে কন্ডাকশন ব্যান্ডে চলে যাবে। মোস্ট অফ দ্য ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড থেকে জাম্প করে কন্ডাকশন ব্যান্ডে চলে যাবে। ওকে, খুব যেটা সুবিধা, কারণ এদের মাঝখানে কোনো ফরবিডেন এনার্জি গ্যাপ নেই, ঠিক আছে। আর এদের যে মাঝখানের জায়গাটা, দেখাই, এদের যে মাঝখানের জায়গাটা, ঠিক আছে, এই দুটো মাঝখানের জায়গায় যেটা থাকে সেটা হচ্ছে ফার্মি এনার্জি লেভেল। ওকে, ফার্মি এনার্জি লেভেল কি জিনিস, ফার্মি এনার্জি লেভেল হচ্ছে যেই এনার্জি লেভেলটাকে ক্রস করে ভ্যালেন্স ব্যান্ড কন্ডাকশন ব্যান্ডে যায়। The minimum energy level which is exists between valence and conduction band. The minimum energy level which is exists between valence and conduction band for jump of electrons
ফর জাম্প অফ ইলেকট্রন জাম্প করার জন্য ফ্রম ভ্যালেন্স টু কন্ডাকশন ব্যান্ডে ইট ক্যান ওভারকাম or process the Fermi energy level. Okay, Fermi energy level এটা কখন, যখন বাইরে থেকে কোনো এক্সাইটেশন দেওয়া হচ্ছে না, তখন মাঝামাঝি জায়গায় বিলং করে ফার্মি এনার্জি লেভেল। ঠিক আছে, যখন বাইরে থেকে কোনো এক্সাইটেশন দেওয়া হচ্ছে না, যেই বাইরে থেকে কোনো এক্সাইটেশন দেওয়া হলো, বাইরে থেকে এক্সাইটেশন দেওয়ার সঙ্গে সঙ্গে কি হয়, ভ্যালেন্স ব্যান্ডের যে ফার্মি এনার্জি লেভেল, ঠিক আছে, সেটা হচ্ছে এই ওপরের দিকে থাকে। ভ্যালেন্স ব্যান্ড শেষ হওয়ার ওপরের দিকে থাকে, মানে তখন এটা ওপরের দিকে চলে যায় ফার্মি এনার্জি লেভেলটা। আর কন্ডাকশন ব্যান্ডের ফার্মি এনার্জি লেভেলটা কিছুটা নিচে নেমে আসে। মানে এটা অ্যাকচুয়ালি মেটালগুলো বোঝা যাচ্ছে, কারণ মেটাল একটু মাঝখানেই থাকে, এটার মধ্যে কোনো ওভারল্যাপ করে আছে যেহেতু ভ্যালেন্স আর কন্ডাকশন ব্যান্ডটা। যখন আমি সেমিকন্ডাক্টর বা ইনসুলেটর দেখাবো, ইনসুলেটরের ক্ষেত্রেও সব কিছু হবেই না, ছেড়েই দিচ্ছি। সেমিকন্ডাক্টর যখন দেখাবো, তখন যখন গ্যাপটা একটু কম থাকবে, একটু সামান্য বেশি থাকবে, তখন জিনিসটা ভালো বোঝা যাবে। ঠিক আছে, যখন বাইরে থেকে আমি এক্সাইটেশন দিই, তখন ভ্যালেন্স ব্যান্ডের যে ফার্মি এনার্জি লেভেল সেটা কিছুটা উপরে চলে যায়, আর কন্ডাকশন ব্যান্ডের এনার্জি লেভেলটা নিচে চলে যায়। তাহলে কি, তখন ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রনগুলো তার ফার্মি এনার্জি লেভেলটাকে পেরিয়ে, মানে এই লেভেলটাকে পেরিয়ে কন্ডাকশন ব্যান্ডের এখানে চলে আসে। কিন্তু সে প্যারেন্ট অ্যাটমকে ছেড়ে যাওয়ার কোনো টেন্ডেন্সি দেখায় না। কি বললাম, বাইরে থেকে আমি যখন এক্সাইটেশন দিচ্ছি ইন দ্য ফর্ম অফ ইলেকট্রিক ফিল্ড, দ্য ইলেকট্রন ক্যান এক্সাইটেড ফ্রম অর জাম্প ফ্রম ভ্যালেন্স ব্যান্ড টু কন্ডাকশন ব্যান্ড, বাট দে হ্যাভ নট এনি টেন্ডেন্সি টু লিভ দিয়ার প্যারেন্ট অ্যাটম। ওকে, তারা প্যারেন্ট অ্যাটমকে ছেড়ে যাওয়ার কোনো টেন্ডেন্সি দেখায় না, যতক্ষণ না তাদের মধ্যে কোনো ডিপ ভেলোসিটি আসছে বা কোনো এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর ফর্ম করছে। ওকে, এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর মানে অবিশুদ্ধ পরিবাহী, এরকম একটা ব্যাপার গেল। আচ্ছা, এই হচ্ছে মেটালের গেল। যদি আমি সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে, আচ্ছা আগে সেমিকন্ডাক্টর দেখার আগে ইনসুলেটার দেখি। ইনসুলেটারের সেরকম কিছু নেই, আগে একটু দেখে নিই। এটা এনার্জি ব্যান্ড গ্যাপ। ওকে, এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। ওকে, এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। তাহলে স্বাভাবিক এখানে মাঝখানের ইলেকট্রন যে গ্যাপটা, মানে পরবিম এনার্জি গ্যাপটা অনেক বেশি, অ্যাপ্রক্সিমেট 10 মতো হয়, 10 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, তাই এর মধ্যে কারেন্ট ফ্লো হওয়ার কোনো টেন্ডেন্সি নেই, খুব ভালো জিনিস। এটা হচ্ছে গেল সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে। এবার যদি আমি দেখি, সরি ভুল বললাম, এটা গেল হচ্ছে ইনসুলেটরের ক্ষেত্রে। এখান থেকে তো অনেকটা এক্সাইটেশন দিতে হবে, তাহলে সেটা ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রনগুলো জাম্প করে, এমনিও এখানে ইলেকট্রন কম থাকে। ঠিক আছে, কারণ এটা কন্ডাক্ট করে না কারেন্ট কোনো রকমভাবে, যদিও বা কন্ডাক্ট করে অনেক হাই ফিল্ড দিতে হয়, একটা কি দুটো ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে পৌঁছে, আর প্যারেন্ট অ্যাটমকে ছেড়ে যাওয়ার কোনো টেন্ডেন্সি দেখাই না। ওকে, আচ্ছা, এবার আসছি আমরা সেমিকন্ডাক্টর।
এইটুকু হচ্ছে ওদের ফরবিডেন এনার্জি গ্যাপ। ইজি, ওকে। ইজি কত হবে? ইজি মানে এখানে এক্সাম্পল না, ইজি মোটামুটি হলে নে 5 ইলেকট্রন ভোল্ট মতো হয়। অ্যাজ ইউজুয়াল এটা কন্ডাকশন ব্যান্ড, এটা ভ্যালেন্স ব্যান্ড, ওকে। এটা এনার্জি ব্যান্ড গ্যাপ। তাহলে দেখ, এখানে ক্ষেত্রে ফরবিডেন এনার্জি গ্যাপ এইটা, ঠিক আছে, এই যে এনার্জি গ্যাপ। আর ফার্মি এনার্জি লেভেল যেটা থাকে মোটামুটি এর মাঝ বরাবর করে থাকে। এইটাকে পার করলে এই ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রনগুলো কন্ডাকশন ব্যান্ডে চলে আসে। এটা খুব ভালোভাবে বোঝা যাবে, তার কারণ হচ্ছে এতে গ্যাপটা একটু বেশি আছে, ঠিক আছে। এবার যখন আমি বাইরে থেকে এক্সাইটেশন অ্যাপ্লাই করব, তখন কি হবে, এই যে জায়গাটা, ঠিক আছে, এর ইলেকট্রন গ্যাপটা তো অবশ্যই কমবে। তখন আমাদের ফার্মি এনার্জি লেভেল যেটা হবে সেটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড থেকে শুরু করে কিছুটা নিচে নেমে আসবে, মানে কন্ডাকশন ব্যান্ডের কিছুটা উপর উঠে যাবে, আর ভ্যালেন্স ব্যান্ডের কিছুটা নিচে নেমে আসবে, ঠিক আছে। তখন ফার্মি এনার্জি লেভেল হচ্ছে এইরকম হয়ে যাবে। এটা কখন? আন্ডার এক্সাইটেশন। আর এইটা হচ্ছে উইদাউট এক্সাইটেশন, ওকে। এই হচ্ছে গেল, ওকে। এবার ফার্মি এনার্জি লেভেল সম্পর্কে আমরা কিছু কথা লিখব। ওপরে যেটুখানি লিখে দিয়েছি সেটা মানে ডেফিনেশনের জন্য ঠিক আছে। ডিসকাশন অ্যাবাউট ফার্মি এনার্জি লেভেল। তো ফার্স্ট পয়েন্টে কি দেখা যায়? ফার্স্ট পয়েন্টে আমরা লিখব it represents the energy band at which a 50% probability of finding the electron in the conduction band কখন? at 0 Kelvin. সেকেন্ড পয়েন্ট, it represents আমি আর লিখলাম না, ঠিক আছে। highest energy level that an electron can occupy, okay. when doping is done, ঠিক আছে, ডোপিং যখন করা হয়ে যায়, মানে কি ইম্পিউরিটি যখন অ্যাড হয়ে যায়, the Fermi level shifts to the near of
conduction band. Near of conduction band. Okay. The shifting depends concentration of dopants. Concentration of dopants. আর কি দেখা যায়? আচ্ছা, এটা হ্যাঁ, এটাও লেখা যেতে পারে। It is used to determine the electrical conductivity of a semiconductor. Okay. ইন্টেন্সিক এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর আমি পরের দিন করাবো। আপাতত দুটো জিনিস জেনে রাখ, এগুলো সব পিওর হলো, শুধু জাস্ট ভাগটা দেখাবো। সেমিকন্ডাক্টর এক নাম্বার হচ্ছে ইন্টেন্সিক, এখানে কোনো ইম্পিউরিটি অ্যাড করা হয় না। or no doping. Extrinsic impurity added or doped. এটা আবার দু টাইপের, ঠিক আছে, একটা এন টাইপ একটা পি টাইপ। এটা আমি পরের দিন ডিটেলসে ডিসকাস করব। এটা জেনে রাখ, এন টাইপ হচ্ছে পেন্টাভ্যালেন্ট অ্যাটম হয়, পেন্টাভ্যালেন্ট অ্যাটম মানে যার বাইরের কক্ষে বা রাউটার সেলে 5টা ইলেকট্রন থাকবে। আর পি টাইপ যেগুলো হয় সেগুলো হচ্ছে ট্রাইভ্যালেন্ট অ্যাটম, যা বাইরের কক্ষে 3টে করে ইলেকট্রন থাকবে। এটা কি কি হয়? অ্যালুমিনিয়াম হয়, গ্যালিয়াম হয়, এখানে ফসফরাস আছে, আর্সেনিক আছে, অ্যান্টিমনি আছে, ঠিক আছে। এই দুটো বেশি ইউজ করব। এগুলো কার উপর ডোপিং করবো আমরা? সিলিকন বা জার্মেনিয়ামের ওপর। দে আর ডোপড অন, মানে অ্যাকচুয়ালি সেমিকন্ডাক্টরের ওপর, এখানে সিলিকন বা জার্মেনিয়ামের ওপর, যাদের বাইরের কক্ষে ইলেকট্রন কটা? ভ্যালেন্স ইলেকট্রন 4টে, তাই তো? যাদের বাইরের কক্ষে ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে আমার 4টে। একটা জিনিস মনে রাখবি, এটা কিন্তু কখনো ঘুরিয়ে ফেলিস না। পরের দিন একটা হোলের কনসেপ্ট লাগবে, সেটা হচ্ছে
কারেন্ট ফ্লো ডিরেকশন কোন দিক থেকে হয়? কারেন্ট ফ্লো ডিরেকশন হয় পজিটিভ টু নেগেটিভ। আর ইলেকট্রন ফ্লো ডিরেকশন কোন দিকে হয়? নেগেটিভ টু পজিটিভ। কারেন্ট ফ্লো মানে হচ্ছে ফ্লো অফ হোলস। এবার শুধু হোলস সম্পর্কে আমি একটুখানি বলে আজকের ক্লাসটা শেষ করে দেবো। দেখ, আমরা হোলসকে কি ডিনোট করি? হোলসের চার্জ কি পজিটিভ, তাই তো? এটা ভুল। হোলস মানে হচ্ছে ল্যাক অফ ইলেকট্রন। যেখানে যেই সেমিকন্ডাক্টরে বা যেই বন্ডিংয়ে আমাদের ইলেকট্রন ডেফিসিয়েন্সি আছে, মানে ইলেকট্রন কম পড়েছে, সেখানে আমরা কি বলি? ল্যাক অফ ইলেকট্রন, মানে ইলেকট্রন কম আছে। ঠিক আছে? তো একটা সেমিকন্ডাক্টর যে ক্রিস্টাল হয়, ক্রিস্টাল ল্যাটিস অফ সেমিকন্ডাক্টর, ঠিক আছে, এর চার্জ যেটা হয় সেটা হচ্ছে নিউট্রাল হয়। এবার ধর কোনো জায়গায় বন্ডিংয়ে একটা ইলেকট্রন নেই বন্ড করার জন্য, ঠিক আছে, তাহলে সেখানে তো ওটা আনস্টেবল হয়ে গেল। আনস্টেবল হয়ে গেল মানে কি? সেটার সেমিকন্ডাক্টর একটা ল্যাটিসের চার্জ তো আমার নেগেটিভ থাকতে পারে না। একটা যে ইলেকট্রন নিয়ে বন্ডিং করতে পারি তো ওটা নেগেটিভ চার্জ হয়ে গেল। নেগেটিভ চার্জ হয়ে গেছে তো কোনো সেমিকন্ডাক্টর ল্যাটিসের চার্জ তো নেগেটিভ থাকতে পারে না, সেটাকে তো আমাকে নিউট্রাল করতে হবে, মানে আর একটা কোনো কিছু দিতে হবে। ইলেকট্রন তো আমি আনতে পারবো না। ল্যাক অফ ইলেকট্রনের জায়গায় সেখানে আমার কি তৈরি হলো? হোল। যেহেতু আমাকে সেমিকন্ডাক্টর ল্যাটিসটাকে নিউট্রালাইজ করতে হবে, ক্রিস্টালটাকে, ইলেকট্রনের চার্জ হয়ে আছে নেগেটিভ, আমাকে করতে হবে নিউট্রাল, তাহলে আমার নিশ্চয়ই একটা পজিটিভ ইলেকট্রন লাগবে। পজিটিভ ইলেকট্রন মানে পজিট্রন তো দেওয়া যায়, ওটা তো জেনারেট করতে হয়, থার্মালি রেডিয়েট করতে হয়। পজিট্রনের জায়গায় আমি এখানে যেটা ইউজ করব সেটা হচ্ছে হোল। যেহেতু ইলেকট্রনটাকে নিউট্রালাইজ করার জন্য আমার একটা পজিটিভ চার্জ দরকার, সেই জন্য তখন আমরা হোলকে ধরে নিই যে হোলের চার্জ পজিটিভ। অ্যাকচুয়ালি হোলের কোনো চার্জ নেই, হোলের চার্জ হচ্ছে নিউট্রাল, এর কোনো চার্জ নেই। ঠিক আছে? যদি ইলেকট্রন পজিটিভ হতো তাহলে কিন্তু হোলের চার্জ নেগেটিভ হতো। ইফ ইলেকট্রন ইজ পজিটিভ চার্জ, then the hole is negative charge. To neutralize the atom, okay? এটা কিন্তু মাথায় রাখতে হবে, এই কনসেপ্টটা খুব জরুরি। হোলের চার্জ পজিটিভ অ্যাকচুয়ালি কখনো ঠিক নয়। ঠিক আছে? আজকে আপাতত এই অবধি। পরদিন আমি ডিটেলসে ইন্টেনসিভ মানে ইন্টেনসিভ তো বললাম, এক্সপেন্সিভ বললাম, আমি এন টাইপ পি টাইপদের ডিটেলসে অ্যানালিসিসে যাব। তার আগে ডিরেক্ট ইনডাইরেক্ট ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর বলবো। ঠিক আছে? সেগুলো বলার পরে আমরা এগুলোতে যাব। ওকে, আজকের জন্য এইটুখানি আমি করে নিচ্ছি। কি পড়ানো হলো? ফার্মি এনার্জি লেভেল, কোভ্যালেন্ট বন্ড, সেটি ফোর্সেস, আর কি করিয়েছি? ফার্মি এনার্জি লেভেল আর হচ্ছে কোভ্যালেন্ট।
পরের দিন আমি যেটা শুরু করবো সেটা হচ্ছে ইন্টেন্সিভ আর এক্সপেন্সিভ একটুখানি বললাম, হোলটা যে যেটুখানি বলেছি আমি এর কোয়ান্টিটি অ্যানালিসিস দেখাবো, তারপরে আমরা ওই ইন্টেন্সিভ এক্সপেন্সিভ ব্যান্ড গ্যাপে যাবো। ঠিক আছে।